জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। ৭১-এর সাথে ২৪-এর কোনো তুলনাই হবে না। আমাদের দেশে অন অ্যাভারেজ একটা এমপি ইলেকশন করতে এই বছর ৪ থেকে ৫ কোটি টাকা খরচ গেছে। তো যে এমপি ৪ থেকে ৫ কোটি টাকা খরচ করছে তাকে ধনী হতে হবে। এটা ভিক্ষুক হয়ে আশেপাশে এর কাছে চাঁদা নিয়ে ওর কাছে বিকাশে টাকা টুকে নিয়ে আসলে এমপি হওয়া যায় না। বঙ্গবন্ধু জাতির পিতা, তার কন্যার এই দশা কেন হলো? কর্মফল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লি। দর্শক, আজ কড়া আলাপে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন বদিউর রহমান, সাবেক সচিব, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন গোলাম মাওলানা রনি, রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য। স্বাগত। ধন্যবাদ। আমাদের আজকের কড়া আলাপে আলোচনাটা শুরু করতে চাই কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তার একটি কথা দিয়ে শুরু করতে যাচ্ছি। মুক্তিযুদ্ধকে ২৪-এর ৫ আগস্টের সাথে তুলনা করা হয়েছে। তিনি বলেছেন যে তখন যারা শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না, তবে ২৪-এর আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি, আগস্ট হয়েছে গণ অভ্যুত্থানে। প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তাপ ছড়িয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করাকে তিনি হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা বলে অভিহিত করেছেন। গোলাম মাওলানা রনি, পিলার টিলা। গোলাম মাওলানা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে সংসদ সদস্য ফজলুর রহমান ২৪-এর এই আন্দোলনকে যে টিলার সাথে তুলনা করেছেন, এই তুলনা কি একজন প্রবীণ মুক্তিযোদ্ধার আবেগ, নাকি আসলেই ৫ই আগস্টের ২৪-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো আসলে যায় না আপনার মতে? প্রথমত হলো যে দুটোই তার অনন্য মহিমায় ভাস্বর। অর্থাৎ শেখ হাসিনার ১৫ বছরের যে শাসন বা জমানাটা ছিল, ওটা প্রত্যেকটা মানুষকে তার যে মানবিকতার যে জায়গা, সেখান থেকে এতটা অবদমিত করে ফেলেছিল যে অনেকগুলো মানুষ তার মনেই করতো না যে আমরা আসলে মানুষ। মনে হতো যে আওয়ামী লীগ ভার্সেস অন্য সবাই। তো সেখান থেকে যখন এই একটা গণ অভ্যুত্থান হলো, আমরা এতটা আনন্দিত ছিলাম। আনন্দিত থাকার পরে সেই আনন্দের কারণে আমরা এটাকে গণ অভ্যুত্থান বলেছি, এটাকে বিপ্লব বলেছি। এখানে যারা আসছেন তাদেরকে আবাবিল পাখি বলেছি। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তাকে মনে করেছি আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর বিশেষ দূত। অনেক হুজুর যারা আছেন তারা বলেছেন যে এ হলো যাকে বলা হয় যাকে বলা হয় নবী রাসূলের পরে যারা আসে আর কি, আল্লাহর বিশেষ মনোনীত। সৈয়দ কাজী মোহাম্মদ ইব্রাহিম, অত্যন্ত স্কলার, জামাতের একজন, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার। তো তিনি বলেছেন যে উনি হলেন এলহাম প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত বিশেষ ব্যক্তি। তার বিরোধিতা করলে ঈমান চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে আসছে। তা আমরা মনের আনন্দে এই জিনিসগুলো সবাই মেনে নিয়েছি। নতুন যখন নবজাতক শিশু হয়, সেই শিশু ওয়া ওয়া করে কাঁদে, আপনার কোলে প্রাকৃতিক কর্ম ছেড়ে দেয়, পায়খানা করে, পেশাব করে, উই ডোন্ট মাইন্ড, আমরা মনে কিছু করি না। মনের আনন্দ, ঘরে নবজাতক আসছে। এরকম একটা বিপ্লবের পরে যা কিছু করেছে আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু কতদিন পরে যখন আমরা দেখলাম মব হচ্ছে, এই ছেলেরা মব করছে, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা মব করছে, তারা ইচ্ছামতো প্রিন্সিপালের কাণ্ডলে দিচ্ছে, তারা ডিসি সাহেবকে বলছে যে তোমার আর এখানে থাকার দরকার নাই। সচিব সাহেব যারা আছেন, এখানে একজন সচিব আছেন, তার ইগোতে লাগতে পারে, কিন্তু ব্যাপার হলো সচিব, হ্যাঁ সে বলতে পারে যে সচিব বড় বড় সচিবদের বলতেছে যে আপনাদের যদি চাকরি ঠাকরি করতে হয় এটা অ্যাডভান্স চেক দেন, এখানে এত কোটি টাকা লাগবে। এই ঘটনা মোটামুটি ওপেন সিক্রেট। তা আমরা বললাম যে হায় আল্লাহ, এরকম ছোটো ছোটো আবাবিল পাখি, আমরা যেটা শুনেছিলাম যে আবাবিল পাখি আকাশ থেকে আসে,
এরকম বড় হাতির সাথে যুদ্ধ করেছে, চড়াই পাখির মতো ছোট ছোট, আর তাদের মুখে একেবারে ওই মুসুরির দানার মতো ছোট ছোট পাথর, সেই পাথর দিয়ে সে হাতি মেরে ফেলেছে। তা আমরা সেই আবাবিল পাখি আমাদের এখানে চড়াই পাখির মতো যারা আমরা মনে করেছিলাম এক একটা দেখা গেলো ডাইনোসরের মতো হয়ে গেছে, এবং এদের হুমকি ধামকি কথাবার্তা আচার আচরণে চিৎকার চেঁচামেচিতে আমরা সেই যে তাদেরকে নিয়ে যে উচ্চ ধারণা পোষণ করতাম, মুহূর্তের মধ্যে আমরা সব টাসকি খেয়ে গেলাম, আচ্ছা। কিংকর্তব্য বিমূঢ়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে দেখে আমাদের প্রথমে মনে হতো যে আকাশে একটা ভরা পূর্ণিমার চাঁদ, মানে সবচেয়ে বড় পূর্ণিমার চাঁদ যখন উঠে ওইরকম একটা চাঁদ, সে হাসলে মনে হতো পৃথিবীতে জ্যোৎস্না বর্ষিত হচ্ছে, জোয়ার আসছে। কয়েকদিন পরে যখন আমি দেখলাম যে এই মানুষ আমাদেরই মতো, আমরা যেভাবে আমাদের টাকার লোভ আছে, লালসা আছে, আমরা যেভাবে সরকারি টাকা খরচ করে বিদেশে গিয়ে একটু আনন্দ করতে চাই, ফুর্তি করতে চাই, মৌজ করতে চাই, মাস্তি করতে চাই, এই বুড়া মানুষ দেখছি সেও সেম কাজ করতেছে, দলবল নিয়ে বিদেশে যাচ্ছে, 40-45 লাখ টাকা এক একটা রুমের ভাড়া প্রতিদিন সেখানে থাকছে, তার পছন্দ ডান দিকে তার পছন্দের এক, বাম দিকে তার পছন্দের এক, এই পছন্দের মানুষ নিয়ে টোটাল এ ফ্যামিলি কোম্পানি, ফ্যামিলি কোম্পানি করে ফেলছে। ফলে কি হলো, এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। না থাকার কারণে কি হলো, আমাদের ওই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এটাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে এই তাদের বাড়াবাড়ির কারণে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু মানুষের অনেক রকম নেতিবাচক কথাবার্তা আসছিল। যদি 24-এর গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতা সব মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল সেটি পূরণ করতে পারতো, আমরা যদি ধরে নেই সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতো, যে অভিযোগগুলো আপনি করলেন এতক্ষণ, সব অন্যায়গুলো যদি আমরা না দেখতাম, তাহলে কি 24-এর সাথে আপনি 71-কে তুলনা করতে পারেন? প্রথমত হলো তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হতো, আমরা হয়তো ওই প্রসঙ্গে যেতামই না, কেউ যেতাম না, আমরা তাদেরকে সবাই মাথায় করে রাখতাম, এবং এই 24-কে কেন্দ্র করে একটা নতুন ইতিহাস রচিত হতো, একেবারে নতুন একটা ইতিহাস রচিত হতো। প্রত্যেকটা জাতিরই কিন্তু অনেক ইতিহাস থাকে। যেমন ধরুন, আমি আইনের ছাত্র, যেমন জর্জ ওয়াশিংটনকে বলা হয় ফাদার অফ দ্য নেশন আমেরিকাতে, কিন্তু জর্জ মার্শাল চিফ জাস্টিস, তো একটা সময় আমেরিকা ভেঙে যাচ্ছিল, তো তারা বললো যে আমাদের জাতির পিতা হলো জর্জ ওয়াশিংটন, কিন্তু যদি জর্জ মার্শালের মতো এরকম একজন প্রধান বিচারপতি আমাদের না থাকতো, তাহলে আমাদের রাষ্ট্রটার অস্তিত্ব থাকতো না। এই জন্য আমেরিকার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ফাদার হিসেবে কিন্তু জর্জ মার্শালকে মনে করা হয়। তো এরকম হয় কি, প্রয়োজনের তাগিদে ইতিহাস রচিত হয়ে যায়। আমরা আমাদের একটা অনেক সুন্দর একটা যাকে বলে সুযোগ ছিল 24-কে নিয়ে একটা ইতিহাস রচনার, আমরা সেই ইতিহাস এখন মানে রচনা সম্ভবই না। এই ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত, এদের ইতিহাস সামনে আসলেই হয়ে যায়। এই জন্য আমরা বারবার শুধু ওই সেই 71-এর স্মৃতিতে চলে যাচ্ছি। অবশ্যই, আসলে আমরাও বারবার এই প্রশ্নটা চলেই আসে। যেমন আমরা যদি নেপালের ঘটনাটাও দেখি, যে ওখানে ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়েছিল, তারপরে ছাত্র জনতার ওই দল আসলে ক্ষমতা গ্রহণ করলো। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। এই যে মানুষের হতাশা 24-এর গণঅভ্যুত্থানকে ঘিরে তৈরি হয়েছে, সবার মধ্যে এক বিশাল প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছিল যে ছাত্র জনতার নতুন একটা দল আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে লিডারশিপের জায়গাতে হয়তো তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন। সেই জায়গাতে তিনি কতটুকু সফল, এই উত্তরটি আপনার কাছে জানতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, তাতে কি আসলে রিসেট হয়েছে? ধন্যবাদ। এর আগের যে গুরুত্বপূর্ণ বিষয়টা 24 এবং 71-এর তুলনা, সেখানে আমার মতামত এটা তুলনা হয় না। 71-এর সাথে 24-এর কোনো তুলনাই হবে না, পরিষ্কার কথা। কারণ 71 একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানকার যে গেট আপ, সেটার যে ডাইমেনশন, সেটার যে বিশালত্ব, এটার সাথে 24-এর একজন হঠকারী শাসককে সরানোর আন্দোলন কোনো রকমের তুলনা হয় না, পরিষ্কার। শুনতে শব্দ একরকম হইতে পারে, শেক্সপিয়ারের এবং ওভারশিয়ার দুইটা প্রনাউন্সিংটা এক জাতীয়। এখন কে যদি শেক্সপিয়ারের ভক্ত হয়ে ওভারশিয়ার দেখে যদি পা ধরে কাদম্বুসি করে যে নিশ্চয়ই আপনি শেক্সপিয়ারের ভাই, তাহলে তো আর এটা বলার কিছু থাকে না। অতএব 71 আনপ্যারালাল, সেটা তার জায়গায় উচ্চ আসনে থাকবে, ওটার সাথে 24-এর তুলনার কোনো প্রশ্নই আসে না। এটা হইল আমার মন্তব্য। দ্বিতীয় হইল ইউনূস সাহেব আশা বা রিসেটের বাটন টিপার থেকে শুরু করে ইউনূস সাহেব আসতেছেন, এটা আমি তার আগমনের 11 মাস আগে আমার কলামে লিখেছিলাম যুগান্তরে। সেই 5ই সেপ্টেম্বর 2023
ওই কলামে আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এবার কথা আছে, শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। অ্যাট দ্যাট ডিড হ্যাপেন জাস্ট আফটার 11 মান্থস। সুযোগ হাতছাড়া করবেন না, তার মানে তিনি কি সুযোগের ক্ষমতা- অপেক্ষায় ছিলেন? জি, তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। কারণ আচ্ছা। আমি ওনাকে বিশ্লেষণ করে যেটুকু জানি, হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। তো এখন এই পাওয়ারের জন্যই উনি প্রথম 111-এর সময় খোলা সিটি দিয়েছিলেন। খোলা সিটি দিয়ে পরে তিনি আবার বন্ধ করেছেন। তারও আগে যদি যাই আমরা 9, 10, 11-র দিকে ওনার যেসব বক্তব্য ছিল সেগুলোতেও তিনি মোটামুটিভাবে পাওয়ার গ্যাসে একটা পার্টি গ্যাসে কথাবার্তা বলেছেন। এবং সেটারই ফলশ্রুতিতে আবার লন্ডনে ললিপপ ধরানোর কাণ্ডগুলি ঘটিয়েছেন। কেমন? তো সেদিক থেকে ঠিক 11 মাস পরে 5ই অগাস্ট যখন গণেশ উল্টাইল, 8ই অগাস্ট উনি কলমা পড়লেন। ইয়েস, তাকে নিয়ে আশাবাদী আমিও ছিলাম। আমি এত আশাবাদী ছিলাম কারণ উনি যখন নোবেল পেলেন তখন বঙ্গভবনে তাকে যখন সংবর্ধনা দেয়া হইল তখন তিনি মোটা মোটা দাগে বড় আশার কথা শুনিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে বলতেছিলেন যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজ বিবেচনায়। আর তিনি দেশটাকে এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে। তো তার এইসব চমৎকার কথা শুনে টুনে আমিও বেশ খুশি হইলাম যে ইউনূস সাহেব আসতেছেন, একটা কিছু হবে। যে জন্য আমি ওনার শপথ গ্রহণের পরে প্রথম টিভি অনুষ্ঠানে বলেছিলাম যে তাকে অন্তত 5 বছর সময় দেয়া হোক লাইভ অনুষ্ঠানে। আচ্ছা। তাহলে তিনি অনেক কিছু করবেন, আমাদের এখানে গ্রিন কার্ডের জন্য লাইন দিবে মানুষ। তারপরে মানে আপনি সত্যিকার অর্থে এটা এটা চেয়েছেন? সত্যিকার আচ্ছা। এখন করুক। আচ্ছা, তারপরে বললাম যে পুরো 5 বছর দিতে যদি কষ্ট লাগে তাহলে হাসিনা ইলেকশনের পরে যে কয় মাস 6-7 মাস ঠিক গেছে ওটা বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকলে তো 5 বছর আগে আর ইলেকশন হতো না। কিন্তু তারপরে 4-5 মাস যাওয়ার পরে ওনার যে এনজিওগ্রামের গভর্নমেন্ট দেখলাম, সেখানে যত অপদার্থগুলো নিয়ে আসলেন দেখলাম যে উনি লোক ছিলেন না, কোথা থেকে যে হয়তো হেলথের জানেন না তাকে সেখানে স্বাস্থ্যমন্ত্রী বানায়। এগুলো দেখার পরে বললাম যে না, আর তো পারা যায় না, কারণ লেজি গোবরে করে ফেলতেছে। অতএব ভিক্ষার দরকার না, কুত্তা সামলা, ওনার থেকে রেহাই চাই। অতএব উনি ওই রিসেট টিসে যেগুলো বললেন, শুধু একটা জিনিস দেখা গেল, তিনি ওই গুতেরেসের সাথে রোহিঙ্গা সেখানে গিয়ে একটু টুপি মাথায় দিলেন, ইফতার করলেন। জিন্দেগিতে ওনার মাথায় টুপি দেখছে কিনা এর আগে আমার সন্দেহ। সে সময় উনি বলছিলেন যে কি বার্মায় যাইয়া ইফতার না ঈদ করবে রোহিঙ্গারা। তো এই জাতীয় কথাবার্তা বলছে। কথা বলেন চমৎকার, অত্যন্ত সুন্দর, মোলায়েমভাবে বলেন, কিন্তু অন্তঃসার কিছুই করতে পারেনি। বরং তিনি এই দেশটাকে অনেক বছরের জন্য পিছিয়ে দিয়েছেন, জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, মব ভায়োলেন্স সৃষ্টি করে দিয়েছেন। এবং এটার ফল এমন হয়েছে যে আমি তাজ্জব হইলাম। গত শুক্রবারে মসজিদ থেকে আসার সময় দেখলাম এইরকম আন্ডা বাচ্চা, এগুলা কিশোর গ্যাংয়ের পর্যায়ে পড়ে না, ছোট্ট ছোট্ট হুজুর, এই কত 8-9 বছর হবে, দেখি যে 7-8 জন একসাথে দৌড় দিল। যেহেতু বাসার সামনে এ দূরাস কেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন চলে আসে বদিউর রহমান। আমার বলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি উনি ক্ষমতা, আপনি বলছেন যে পাওয়ার লাভার, যদি একজন মানুষ পাওয়ার লাভার হয়, সে পাওয়ারে থাকার জন্য তো আরো অনেক ভালো ভালো কাজ করবেন যেন সেই ক্ষমতাটা উনি ধরে রাখতে পারেন। সেটি না করে উনি যে কাজগুলো করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন, যে চুক্তিটি হয়েছে মার্কিন চুক্তি বাংলাদেশের সাথে, এই সব কিছু, এই ডিসিশনগুলো উনি কেন নিলেন? বাংলাদেশের জন্য ভালো ডিসিশনটা কেন নিলেন না যে বেশি দিন যেন বাংলাদেশের ক্ষমতায় থাকা যায়? ভালো ডিসিশন এগুলো তো আপেক্ষিক বিষয়। যেটা আপনি বলতেছেন ভালো ডিসিশন নয়, তার কাছে তো মার্কিনীদের সাথে চুক্তিটা একটা চমৎকার ডিসিশন। আপনার মতে মার্কিনীদের সাথে চুক্তিটি কেমন ডিসিশন? আমার মতে তো এটা চুক্তি করার দরকারই ছিল না। তিনি কার প্রতিবি হয়ে চুক্তি করলেন? ডক্টর খলিলকে দিয়ে যদি বলা হয় এটা করানো হয়েছে, যে এটা বলা হয় যেমন খলিল হি ইজ সাকসেসফুল, ইউনূস সাহেব একদিকে তো সাকসেসফুল, তিনি খলিলকে আবার এই সরকারে পুশ করতে সক্ষম হয়েছে। যে খলিলের পদত্যাগ চেয়েছিল বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই খলিলকে দিয়ে তারেক সাহেবকে লন্ডনে রিসিভ করালেন। এবং ইউনূস সাহেব তারেক সাহেবের ওখানে ললিপপ ধরিয়ে ইলেকশনের ডেট ঠিক করে আতাত করে নিলেন। আবার সেটার ফলও উনি পাচ্ছেন ভালো। উনি এবার ঈদে আবার তারেক সাহেবের সাথে দেখা করেছেন,
তারপরে ওনার কি আবার নিরাপত্তা পাইতেছেন 1 বছর না কত SSF, জি। তারপরে ওনার গ্রামীণের অধ্যাদেশটা আবার ওকে করিয়ে নিয়েছেন। তো উনি ওনার যেটুক দরকার সেগুলো উনি করতে পারতেছেন, কিন্তু মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি যেটা, সেটা আপনি আমি বলতেছি খারাপ, সবাই বলতেছে খারাপ, কিন্তু 99% এটা ভালো, কারণ তার মার্কিন ব্যাকিংয়ের জন্য বা তখনকার জন্য তারা সেটা ভালো মনে করেছে। জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। গোলাম মাওলা রানী, আপনার কাছে আসতে চাই যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে আনা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে জানি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যদের প্লট সুবিধা বাতিলের পদক্ষেপও হয়তো দ্রুতই নেওয়া হবে। এমপিদের শুল্কমুক্ত এই যে সুবিধা বাতিল করা হলো, কিন্তু আবার উপজেলা পরিষদে আমরা দেখলাম তাদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয়েছে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে, এখনো হয়তো হয়নি। এখন এমপিরা নির্বাচনের সময় ভোট চাইতে যখন যায়, তারপর 5 বছর দেখা যায় তাদের চেহারা দেখা যায় না। তো উপজেলা পরিষদের এমপিদের কক্ষ চাওয়া ও দেওয়ায় কি মনে হয় যে এমপিদের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হবে? এটি কি আসলে সেই জন্যই দেয়া কিনা? আমাদের দেশে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তার প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা থাকেন। যেহেতু আমি এই হিসেবে দায়িত্ব পালন করেছি, তো আমার নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা আর এই বিষয়গুলো ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে চলে ওই বিষয়ে প্র্যাকটিক্যালি ওই দেশের সরকারের যাকে বলা হয় স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার সুযোগ হয়েছে। মানে আমেরিকাতে সিনেট সিস্টেম কিভাবে কাজ করে, কংগ্রেস সিস্টেম কিভাবে কাজ করে, বা ইংল্যান্ডে কিভাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট কাজ করে, এই জিনিসগুলো দেখে আসছি। তো সেই দিক থেকে আসলে আমাদের দেশের যারা এমপি এরা জগা খিচুড়ি, মানে এদের আসলে না আমেরিকার মতো না যাকে বলা ইংল্যান্ডের মতো। আমি জাস্ট আমেরিকার উদাহরণ দিই। আমেরিকাতে ধরুন একজন কংগ্রেসম্যান, সে অন অ্যাভারেজে বছরে মাত্র $20,000 বেতন পায়। অন অ্যাভারেজে মাত্র $20,000 বেতন পায়, কিন্তু তার এলাকার কাজ করার জন্য তার একটা অফিস আছে, নির্বাচনী এলাকাতে তার একটা অফিস আছে, এবং সেই অফিসে তার এলাকার ব্যাপ্তি অনুযায়ী কখনো কখনো আমি যেমন ড্যানি ডেভিস শিকাগোতে তার অফিসে আমার কাজ করতে হয়েছে অভিজ্ঞতার জন্য। তো তার অফিসে অলমোস্ট $4 লাখ প্রতি মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় $4 লাখ, এবং সেখানে প্রায় 70 জন কর্মকর্তা। এবং ওখানে যিনি সিইও, এমপি সাহেবের অফিসের যিনি প্রধান নির্বাহী, তার হলো ওই ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে আমাদের ডিসি, সেই ডিসির ইকুইভ্যালেন্ট, মানে তার যে প্রাইভেট সেক্রেটারি ওখানে আছে। তো এই যে 70 জন লোক, সে কী কাজ করছে? ওই এলাকার যত প্রকল্প, ওই এলাকার যত সুপারিশ যা কিছু আছে বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কাউন্টির সব কিছু মিলে ওইটা একটা যাকে বলা হয় মধ্যবর্তী অফিস হিসেবে কাজ করে, এবং তার অ্যাপ্রুভালের বাইরে কোনো সুপারিশ কোনো কাজ শেখানো হয় না। ইংল্যান্ডে এসে এটা আরও বেশি। ইংল্যান্ডে একজন মেম্বার অফ পার্লামেন্টকে অফিসকে বলা হয় সিজার অফিস, মানে ও সে এলাকার লর্ড, অর্থাৎ সে যদি বলে এখান থেকে রাস্তাটা যাবে ওখান দিয়ে যাবে, যদি বলে যে না যাবে না, সে যেভাবে প্রকল্প কেটে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ হলো কি, এখানে কোনো একটা এমপিকে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু এমপি আসলে সব পাওয়ারই সে এক্সারসাইজ করছে তার নির্বাচন এলাকার। ফলে কী হচ্ছে, এখানে 2 নম্বরই জিনিস হওয়ার সুযোগ হচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে মাঝামাঝি থাকার দরকার নেই। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে এই কাজের জন্য ইংল্যান্ড বা আমেরিকার মতো দায়িত্ব দেওয়া হয়, এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আদারওয়াইজ ভাই আপনার ওখানে যাওয়ারই দরকার নেই, ওখানে উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আপনার সেখানে যাওয়ার দরকার, আপনি ঢাকাতে বসে আইন প্রণয়ন করেন আর জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু এখন যে অবস্থাতের মধ্যে আছে, আপনি যদি রেফারেন্স না দেন, আপনি যদি তার ডিউটি কার্যকলাপ না করেন, তাকে যদি জবাবদিহির মধ্যে না আনেন, এবং না এনে যদি তাকে একটা গাড়ি দিয়ে দেন, তাকে একটা অফিস দিয়ে দেন, এবং সে অফিসে বসে সকাল বিকাল ডিসি সাহেবকে ডাকবে, টিউনো সাহেবকে ডাকবে, এটা একটা যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু তাকে তো একটা জায়গার মধ্যে আনতে হবে যে আপনি ঠিক আছে এই অফিসে বসে করবেনটা কি, লেখা আছে এটা একটা পরিদর্শন অফিস, এটা তো আরও একটা ঝামেলার। আসলে এখন যা কিছু করছে আমার কাছে এটা মানে এটার কোনো উত্তরও নেই, দক্ষিণ নাই। সরকারি গাড়ি দাবি করছে, এটা কি আসলে শুল্কমুক্ত গাড়ির থেকে খরচ বাড়াবে না এটা কমাবে? একটা শালীন আপনাকে একটা কথা বলি শুনুন, একটা আমাদের দেশে যেটা বাস্তবতা, মানে সব দুনিয়াতেই আমাদের দেশে অন অ্যাভারেজ একটা এমপি ইলেকশন করতে এই বছর 4 থেকে 5 কোটি টাকা খরচ গেছে। তো যে এমপি 4 থেকে 5 কোটি টাকা খরচ করছে তাকে ধনী হতে হবে,
এটা ভিক্ষুক হয়ে আশেপাশে এর কাছে চাঁদা নিয়ে ওর কাছে বিকাশে টাকা টুকে নিয়ে আসলে এমপি হওয়া যায় না। তো সেখানে তার ট্যাক্স ফ্রি গাড়ি কেন লাগবে? সে তো ইলেকশন মার্সিডিজে কমিশন চলবে। থেকে খরচের জন্য কি এমন বরাদ্দ থাকার কথা বলা হয় কিনা? এটা আরেকটা on an average। এটা আরেকটা ভণ্ডামি। আমার কাছে যেটা আচ্ছা। বাস্তবে এদেশের সব মানুষ জানে যে একটা এমপি ইলেকশন করতে কোনো জায়গাতে 100 কোটি টাকা লাগে। আবার এই কথাও শোনা যায় যে একটা নমিনেশন পেতেও নাকি 100 কোটি টাকা। আপনি দেখেন না যে চট্টগ্রামের এক মহিলা বলছে যে মহিলা সংসদ সদস্য পদে 10 কোটি টাকা তার কাছে লেনদেনের ব্যাপারে বলা হয়েছে। তো একটা মহিলা এমপি কোনো কাজ নাই, সে বসে থাকে। আমি যখন 9th পার্লামেন্টে ছিলাম, আমার পাশে এক মেয়ে আসছে, ইয়াং আপনাদের মতো বয়সী, সারাদিন শুয়ে থাকে আর নাক ডাকে, পার্লামেন্টে বসে বসে নাক ডাকে। তো পাশে সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, বয়স্ক মহিলা, 70 বছর, সে খালি বারবার ধাক্কায় ওঠায়, এই মেয়ে তুমি এভাবে নাক ডাকো কেন? তোমার যন্ত্রণায় তো তোমার স্বামী তোমার সাথে ঘুম করতে পারে, তোমার তো সংসার টিকবে না, তোমার যন্ত্রণা আমি পাশে থাকতে পারছি না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ হ্যাপেনিং। তো এই যে একটা মেয়ে সেখানে যাচ্ছে, এখন পর্যন্ত যে প্রোটোকল, ওই যে এরশাদের যে 30 জন সংসদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদেরকে শফিক রেহমান বলেছিলেন 30 সেট অলংকার। তো সেই অলংকারিকের যে জায়গা থেকে এটা ইফেক্টিভ জায়গাতে আমরা এখন পর্যন্ত আসতে পারিনি, মধ্য থেকে 20 জন বেড়ে গেছে, সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা না করে আমরা শুধুই মাত্র প্রডিউস করে যাচ্ছি, বিস্তার করে যাচ্ছি, প্রজনন করে যাচ্ছি, ফলে এটার ভালো ফলাফল হচ্ছে না। আজ আপনি দেখেন একটা পার্লামেন্ট, মানে মেম্বার অফ পার্লামেন্ট, উনি প্রোটোকলে ওনার সাথে, মানে ওনাকে দেখেন সব মানুষ স্যার বলে, আমাকে সব মানুষ দুলাভাই বলতে চায়। হোয়াই? কারণটা কি? আমি তার সাথে আমার রেজাল্ট হয়তো ভালো, আমার টাকা পয়সা ধন সম্পদও ভালো, আমি জীবনে হয়তো সফল তার চেয়ে, কিন্তু আমাকে ডাকবে দুলাভাই, তাকে ডাকবে স্যার। এই কারণ হলো সে যে রিপ্রেজেন্টেশনটা করছে অন অ্যাভারেজ আমার গ্রেডের সাথে তার গ্রেডটা ভালো লেখাপড়ার দিক থেকে। আর আমার গ্রেডের মধ্যে বদি আছে, আমার গ্রেডের মধ্যে ঠদি আছে, আমার গ্রেডের মধ্যে অনেক লোক আছে নাক দিয়ে ময়লা ঝরে, কান দিয়ে ঝাঁকে দিলে মাথা থেকে খুশকি ঝরঝর করে পড়ে, আর মুখের গন্ধে, বগলের গন্ধে আপনি বসতেই পারবেন না। তো এই যে যখন আপনার একটা প্রোটোকল থাকবে, এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে লাইক বারাক ওবামা, লাইক বিল ক্লিন্টন, তখন কি হচ্ছে, আমাকে ছাড় না, আরও বড় কিছু ডাকবে, আরও বড় কিছু ডাকবে। ওনারা আমার সামনে বসতে সাহস পাবে না, কথাই বলতে সাহস পাবে না। কিন্তু আমার তো রিপ্রেজেন্টেশনটা আসছে না। এই কারণ হলো আমি ওখানে যে নিয়ম করে রেখেছি, কানুন করে রেখেছি, এখানে যে ইচ্ছা সেই আসতে পারছে, এখানে সেই রাশ্মিকা মান্দানা আসতে পারছে, এখানে আপনি ইচ্ছা করলে রেখা, মানে আরো অনেক, মানে যাকে বলা হয়। একটু পরিবর্তন দেখেছেন কিনা এবার তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আগের মানে দিন যত যাচ্ছে, এইবার যারা আসছে, সেটা কিরকম? হ্যাঁ, মানে পরিবর্তন যেহেতু খারাপের দিকে বলছেন, কেন আপনার চোখে খারাপ মনে হচ্ছে? কি এদের ড্রেস কোড, এদের কথাবার্তা, এদের এডুকেশন যে ওয়েতে আসছে, এতে করে মানে এই মেম্বার অফ পার্লামেন্ট যাকে মানে আসলে মানে আমাদের এরশাদ জামানাতে হলো কি, এরশাদ জামানাতে তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ, এর আগে কিন্তু মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল না, এরশাদ জামানাতে প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স করা হলো। তো সেখানে এমপিদের জায়গা হলো 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর। তো তখন ওই যে সমস্ত লোকের এমপি আনা হলো, একজন ডিসি, সে কোনো ওই যে প্রোটোকলের মধ্যেই পড়ে না, তাকে এমপি বলল যে আমাকে মেজর র্যাঙ্ক দেওয়া হোক, হ্যাঁ আমাদেরকে মেজর র্যাঙ্কে পদমর্যাদা দেওয়া, অথচ তাকে কিন্তু সচিবের অ্যাবভ সচিব করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ধরেন, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে শেষে এবং ওই সংসদের একেবারে যে কোনো একজন এমপি, আপনি জামাতের একজন এমপি ধরেন, তাদের মর্যাদা সেম। মানে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আর অন্যের মধ্যে ডিফারেন্স হলো প্রধানমন্ত্রী ক্লাসের ক্যাপ্টেন আর অন্য সবাই একই ক্লাসে পড়ে। তো এইরকম একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি জাতীয় নেতা এবং জাতির যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করার, কথা বলার এবং আধা সরকারি ডিও ইস্যু করা। সে যদি এনবিআর চেয়ারম্যানকে বলে কোনো মেম্বার অফ পার্লামেন্ট এই নিয়ে জায়গার যে আমি এই বিষয়টি জানতে চাই, তাকে উত্তর দিতে বাধ্য। এখন আপনি যদি তাকে একটা লেদু আনেন, ধলা আনেন, গেদু আনেন, যে এনে এনবিআর চেয়ারম্যান তো দূরের কথা, তার সচিব যে প্রাইভেট সেক্রেটারি, সে সম্ভবত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম, তো তার পিছিয়ে সে ছাড় করে, এরকম অনেক এমপি আছেন। তো এখন এইভাবে আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির দিক থেকে এখন এই বছর যারা আসছে, এরা তো বিসিএস দেবে, প্রিলিমিনারি পরীক্ষা দেবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন অনেকে হার্ট ফিল করবে যে ঠিক আছে কালকে পার্লামেন্টে যাওয়া লাগবে। পার্লামেন্টে যাওয়ার আগে আপনাদের তো সচিবরা স্যার বলবে, মেজর জেনারেল স্যালুট দেবে, আইজি সাহেব আপনাদেরকে স্যার বলবে, স্যালুট দেবে। তো এই জন্য আপনাকে একটু, তারা তো পরীক্ষা দিয়ে আসছে, বিসিএস প্রিলিমিনারি যে টিক চিহ্ন বেশি না, খালি আপনি বসে একটা টিক চিহ্ন দেবেন এবং 30% নম্বর পাবেন। এই নম্বর পেলে পার্লামেন্টে ঢুকতে পারবেন।
নাহলে ঢুকতে পারবেন না। এই কথা আপনি আজকে বলে দেখেন, পরশুদিন থেকে দেখবেন যে সব জ্বর আসছে, হাসপাতালে সব ভর্তি হয়ে গেছে। তাবিজ কবাজের জন্য যেন পাশ করতে পারে কামরূপ কামাখ্যা চলে গেছে, বুঝতে পারছেন? সেখান থেকে যত রকম সাপের তাবিজ, বেজির তাবিজ সব এনে টেনে ভরে গলায় মালা দিয়ে তারপর পরীক্ষা দিতে আসবে। তো এই যে যে এডুকেশন, জি। একটা মেম্বার অফ পার্লামেন্টের আসলে এই এডুকেশন থাকা দরকার না। জি। সে অল স্কোয়ার, সে সব কিছু থাকবে তার। তো সেটার একটা অ্যাভারেজ যে জায়গাতে এবার পার্লামেন্টের মধ্যে গিয়ে আমার বলার দেখেন, আপনি একটু চোখ দিয়ে তাকাই দেখেন যে কয়জনকে দেখলে আপনার মনে হয় এটা আসলে মেম্বার অফ পার্লামেন্ট এবং আপনার নেতা। আচ্ছা, গোলাম মওলানা রানী, আবার আসবো আপনার কাছে। বদিউর রহমান, একই প্রসঙ্গ আপনার কাছেও আসছে যে সংসদ সদস্যদের যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করা হয়েছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে এটি কোনো জনগণের মন জয় করার জন্য রাজনৈতিক কৌশল এটি হিসেবে দেখেন কিনা, নাকি আসলে ভালো একটি উদ্যোগ হিসেবে মেনে নিতে চান? ধন্যবাদ। শুল্কমুক্ত গাড়ির সাথে এমপি সাহেবদের আমিও একটু সামান্য জড়িত ছিলাম। তিনউদ্দিনের আমলে ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন, সেই সময় তো আমি সিটিং চেয়ারম্যান ছিলাম এনবিআরের। তো ফখরুদ্দিন সাহেবের সাথে একদিন কথা প্রসঙ্গে বললাম যে স্যার, এখন তো আর এমপি সাহেবরা নাই, এই সুযোগে আমরা একটা কাজ করি, এই শুল্কমুক্ত গাড়ির সুবিধাটা বাতিল করি। আচ্ছা, এটা কত সালের কথা? এটা 2011 সময়। 111 সালে। 2007-এ জি। 111 গভর্নমেন্টে। তো আমরা করলাম, ফখরুদ্দিন সাহেব সামারি সই করলেন, কিন্তু সামারি সই করে দেওয়ার পরে বললাম স্যার এটা এই পরে যখন রাজনৈতিক সরকার আসবে তখন আবার এটা উল্টে যাবে। বলে তাহলে এটা আনলেন কেন? আমি স্যার আনলাম এই জন্য যে একটা নৈতিক ভিত্তির উপরে কাজ আপনি করে গেলেন, আমরা চেষ্টা করেছি, পরে উল্টে যাবে। তো আসার পরে তো রাজনৈতিক সরকার আসলো, আবার এটা বহাল হলো। এরশাদ সাহেব এমপি সাহেবদেরকে ঘুষ দেওয়ার জন্য, এরশাদ তো ধুরন্ধর ব্যক্তি ছিল, কখন কোন রং ধারণ করতে সেগুলা বুঝে। ওই যে রাতে কোথায় বেরাবে, কোথায় ফুর্তি করবে, সকালে টুপি মাথায় আবার একটা শুক্রবার মসজিদে চলে যাবে, এবং আল্লাহ বেহেশতে নিলে এরশাদ সাহেবকে আগে নেবে, কারণ সব কাজে ওস্তাদ ছিল। তো তিনি এমপিদেরকে ঘুষ দেওয়ার জন্য এমপি সাহেবদেরকে দেওয়া এই শুল্কমুক্ত গাড়ি চালু করেছেন। কোনো রাষ্ট্রীয় নিয়ম কানুনে কাউকে এরকম এক্সট্রাঅর্ডিনারি আইনের বাইরে প্রিভিলেজ দেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু করেছেন। আর এখন যেটা বললেন যে বাতিল করছে, এক একটা রাজনৈতিক সরকারের এক একটা চমক থাকে, কৌশল থাকে। কেউ ড্রেসের কৌশলে দেখাবে, কেউ মঞ্চে হাঁটা চলার কৌশল দেখাবে, আবার এভাবে নূতন যে শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না, সেগুলো বলবে। এইটা হিসেবে নৈতিকভাবে এটা বাতিল করেছে ভালো, কিন্তু এটার বিপরীতে ওই যে উপজেলাতে অফিস চাচ্ছে, অন্যভাবে গাড়ি চাচ্ছে, অন্য কোনোভাবে পুষিয়ে দেওয়া হয় কিনা এটা আরো সেটা ঝামেলা দেখার জি, বিষয় আছে। যেমন আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখেছি সেটা বরং যে আরো মারাত্মক হবে। জি, আওয়ামী লীগের সময় দেখতাম যে বাজার মূল্য 9 থেকে 12 কোটি টাকা এমন গাড়ি আমদানি করা হতো। আসলে 428 কোটি টাকার গাড়ির আমদানি মূল্য ছিল ওই সময়টাতে, অ্যাসেসমেন্ট ভ্যালু যদি আমরা ধরি, তাহলে সেই হিসেব করলে এটা বাতিল করে দিলে একটা ভালো উদ্যোগ হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু সেটা কম্পেনসেট করার জন্য নতুন একটি পদক্ষেপ হিসেবে বলছেন আপনি এই ওটা নতুন পদক্ষেপ কিনা জানি না, কারণ আগে এক সময় আমরা যখন ছোট ছিলাম 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকের প্রথম দিকে, তখন আমরা গোলাম মোল্লা রনির মতো এমপি সাহেব দেখার জন্য 5 মাইল হেঁটে 6 মাইল হেঁটে শহরে যেতাম। আমাদের এক এমপি ছিল স্বাধীনতার পর খাজা আহমদ সাহেব। আরে এমপি দেখ, হ্যাঁ, এমপি সাহেব দেখার জন্য 6 মাইল হেঁটে চলে গেলাম আমরা, এমপি সাহেব দেখলাম, মানে জীবন ধন্য হইলো, অনেকটা এরকম মনে হইলো আর কি। আর এখন এমপি সাহেব দেখলে অনেকে যদি চোখের সামনে পড়ে যায় মুখ ফিরাই নেয়। তার কারণটা হলো ধারে অথবা ভারে, হয়তো আপনার নেতৃত্ব গুণে আপনি কন্ট্রোল করবেন অন্যকে, মানুষ বুঝবে ইয়েস তিনি একজন এমপি, অথবা আপনার ধার থাকতে হবে ওইরকম। এখন ধার এবং ভার দুইটাই যদি না থাকে, ওই যেটা বলতেছেন টাকা 5 কোটি 10 কোটি খরচে আসবে, তারপরে যাইয়া লেখাপড়া করবে না, বাজেটের ফিসটা উল্টাবে না, অনেক মন্ত্রীও তো পড়েন, আপনি করবেন কি? আমি নিজে তো ক্যাবিনেট ডিভিশনে কাজ করে এটা পরীক্ষাও করেছি, সেই জিয়াউর রহমান সাহেবের আমলে, যে মন্ত্রী সাহেবরা সব সামারি পড়ে কিনা দেখার জন্য আমি ডেস্ক অফিসার, তো টেবিল মোছা মিনিস্টার ছিলাম, ওই টেবিলে প্যাড পেন্সিল দিতাম, রাজদূতের মতো যেতে পারতাম। আমি ওই সামারির কোনায় কোনায় হালকা আটা লাগাই দিতাম, যেটা উল্টাইলে উঠে যাবে আর পরে আটাটা লাগবে না।
তাতে ফোল্ডার ফেরত আসার পরে দেখতাম যে অনেকেই পড়ে না। আবার সেখানে সুন্দর সুন্দর ঘটনাও ঘটতো। ওই যে ছবি আঁকতে পারতেন সুন্দর করে, কেউ ছড়া লিখতেন, কেউ কবিতা লিখতেন, কেউ ছবি আঁকতেন। এর মধ্যে প্রফেসর মতিন, তার আবার মেয়ে লোকের ছবি আঁকতেন ভালো, খুব পছন্দ বা সুন্দর করে লিখতে পারতেন। তো এইগুলো আপনার রসালো কিছু হিউমারাস থাকবে, কিন্তু কাজের দিক থেকে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী প্রডিউস করতে পারছেন সেটার উপর নির্ভর করবে আপনাকে মানুষ শ্রদ্ধা করবে কিনা। আর মন্ত্রী এই যে বললেন উনি একটু স্যার বলা, সচিবকে স্যার বলে, এমপি সাহেবদেরকে বলে না, দুলাভাই বলে, এটা তো কপাল ভালো, দুলাভাই বলছে, তার মানে যে দুলাভাইটাকে সে তার বোন বিয়ে দিছে আপনার কাছে। আমাদের কাছে তো কেউ বোন বিয়ে দেয় না, শালাও ডাকে না, সেটা আলাদা জিনিস। একজন মিনিস্টার অথবা একজন রাজনৈতিক নেতা তার অধীনস্থ একজন ব্যুরোক্রেটকে কন্ট্রোল করার জন্য ঠিক ওই ব্যুরোক্রেট সচিব অথবা নিম্ন পদের কাউট চাইতে তার নিয়ম কানুনে হয়তো বেশি জানতে হবে, যেটা সম্ভব নয়, নিয়ম না। কারণ পলিটিক্যাল মাস্টার্স, ব্যুরোক্রেট সার্ভেন্টস, উনি নেতৃত্ব দিবেন, হুকুম দিবেন, আমরা সেটা তামিল করব ব্যুরোক্রেটরা। কিন্তু তামিল করানো যদি আপনি না পারেন, সেই ক্যাপাসিটি যদি আপনার না থাকে, লিডারশিপের অভাব, সেই লিডারশিপ যদি না থাকে আপনার, তাহলে দেখা যাবে যে আপনি সচিব নির্ভর হয়ে যাবেন, আমলা নির্ভর হবেন, এবং এটা হতে হতে আপনাকে শেয়ারে চলে যেতে হয়। আবার যদি আপনি চোর হন, আমরা কথাবার্তা বলে যে মাননীয় মন্ত্রী আপনি চোর, হ্যাঁ আমি বলতে চাই না মাননীয় মন্ত্রী, এটা লোকে বলে মাননীয় মন্ত্রী আপনি চোর, মাননীয় বিষয় আপনি চোর, আপনি সংসদ ভবনে ওই যে না খাইয়া বিল করে পয়সা নিয়ে যান। আমি সংসদেও চাকরি করেছি এডিশনাল সেক্রেটারি হিসেবে, আমি স্বরূপ দেখেছি। তো সেই ক্ষেত্রে যিনি তার মর্যাদা যদি ঠিকমতো রাখতে পারেন, তাহলে দেখবেন যে তাকে সবাই শ্রদ্ধা করবে। আর পলিটিক্যাল নেতৃত্বের জন্য বেশি লেখাপড়ার দরকার নাই, তার আইকিউ হইতে হবে আলাদা, জনবান্ধব, মানুষের খেদমত করা, সেগুলো হলে দেখা যাবে অটোমেটিক তাকে মানুষ সম্মান করবে। জি, আরেকটা প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে এই যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ, যেটি নিয়ে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে 6 মাস কমানো হয়েছে বলে গতকাল কয়েকটি গণমাধ্যমে আমরা সংবাদ পেয়েছিলাম, কিন্তু পরে জানা গেল যেটি সত্যি না। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 1 বছর পর্যন্ত এই মর্যাদা পাচ্ছেন। 6 মাস হোক আর 1 বছর হোক, এটা নিশ্চয়ই রাষ্ট্র তার গুরুত্ব বিবেচনা করে সেটি নির্ধারণ করেছে, কিন্তু 1 বছর পর তার এই মর্যাদার কি হবে আসলে? তখন কি তিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন থেকে কম ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাবেন? এটা তো একটা আপেক্ষিকতা বলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস তো অলওয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ওনার নামের আগে দিয়ে যত ভেরি লাগান তারপরে ইম্পর্টেন্ট বললে অসুবিধা নাই, কারণ উনি নোবেল লরেট, আন্তর্জাতিক নেতা। ওনারে বাংলাদেশে কে কোন সময় দেখে? ওই যে এনজিও সেই হিসেবে হয়তো করতেন। উনি সরকারে আসছেন, আমি যেটা মূল্যায়ন করেছি সেটা হইল হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস সাহেবকে যথেষ্ট অপমান করেছে কথায় বার্তায়। তো সেসব দিকে এখন ইউনূস সাহেবের প্রতিশোধ নেওয়ার জন্য আসা দরকার, তিনি এসে হাসিনাবাজি করেছেন। আর এখন যেটা বিবিআইপি পাচ্ছেন, কোনো দরকার ছিল না, চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না। কেমন ইউনূস সাহেব যদি নিজ গুণে গুণান্বিত হতেন তাহলে তাকে পাহারা দেওয়ার তো দরকার নাই। ওনার এত ভয় কিসের? উনি পাহারা চাচ্ছেন কী জন্য? ওনার ভয় আছে, কারণ উনি লুটপাট করেছেন, যে বাড়ি ভাঙাইলেন, ভায়োলেন্স করাইলেন, আকবরের বৈরামখা হইলেন, বাচ্চা কাচ্চাদেরকে পার্টি করাইয়ে যে দেশটাকে অস্থির করে তুললেন। সেদিক থেকে ওনার হয়তো ভয় আছে, এখানে থাকতে গেলে ওনাকে পাহারা দেওয়া লাগবে, সেই জন্য উনি ওটা করতেছেন। কোনো দরকার ছিল না। আমি তো রাস্তায় একা হাঁটি, আমার তো ভয় নেই। আমি যখন এনবিআরের চেয়ারম্যান হইলাম তখন আমাকে লোকজন বলে, দাঁতমন্ডি লেকে 7 নম্বর ব্রিজের ওখানে বসো কেন, তুমি এরকম মানুষের থেকে ট্যাক্স নাও। আর তো কী হবে, একজন বলুক না, জোর করে ট্যাক্স নিলাম, ট্যাক্স পাওনা আছে নিয়েছি, এবং খাতির তো কাউকে করি না, সবার থেকে নিলাম। তো বেগম খালেদা জিয়ার থেকে অপদস্থিত তো নিলাম না, সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছিল, তার থেকে নিলাম না, মওদুদ থেকে নিলাম না, কয়জন বলবো? আপনি ন্যায়ভিত্তিক থেকে যার থেকে যেটা নেন আপনার ভয়ের কোনো কারণ থাকবে না।
জি, ধন্যবাদ। বদিউর রহমান বলছেন যে তিনি ন্যায়ভিত্তিক থাকার কারণে কখনো ভয় পান না, নিরাপত্তার শঙ্কা করেন না। গোলাম মাওলা রনি, আপনি কি কখনো নিরাপত্তার শঙ্কা করেন? এই যে ভিভিআইপি নিরাপত্তা না পাবার পরে যে হুমকিগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন বা ভাবার কারণে এই নিরাপত্তার পাওয়ার চেষ্টাটা তিনি করেছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার প্রয়োজন আছে কিনা বা কখনো হয়েছিল আমি কিনা? জনাব বদিউর রহমান সাহেবের সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত। হুম। আমি তিনি যখন এনবিআর এর চেয়ারম্যান, তখনও তাকে দেখতাম যে একেবারে একটা একেবারে খুব সাধারণ অবস্থায় ধানমন্ডি লেকের পরে ৭ নম্বর রোডের মাথায় ওখানে বসে বসে পেপার পড়ে। তার কিছু নির্দিষ্ট লোকজন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে। আমি বললাম, লোকটার হলোটা কি, এরকম করে কেন? আমি তখন বছরে অনেক বড় ব্যবসায়ী, এখন যা আছে তার চেয়ে আরও তখন আমার বেশ বড় ব্যবসায়ী। তা আমার অফিসে তার বাড়ির পাশে একটা লোক আসছে, নাম ইকবাল সাহেব। আমি তারা জিজ্ঞেস করলাম, এই লোকটা কেমন? তো এইভাবে বসে থাকে। এর আগে তো এনবিআরের চেয়ারম্যান যারা ছিলেন বিভিন্ন জায়গাতে বসছেন, তাদের একটা ভাবসাবে ছিল আলাদা। এই বগলে এক সেক্রেটারি, ওই বগলে আর এক পিএস, ওখানে বন্দুক, এখানে ইটি, যায় চারিদিকে, চারিপাশে শুধু সাউন্ড, সেন্ট মারতে থাকে। এনবিআরের চেয়ারম্যান আপনি ওই অফিসে না গেলে বুঝতে পারবেন না। তো সেখানে উনি এভাবে ঘোরাফেরা করে এবং এখনও সে ঘোরাফেরা করছে। তো ঘোরাফেরা করছে, অথচ দেখা গেল তারই অধীনস্থ একজন কাস্টমসের একজন কমিশনার, সে রিটায়ার্ড করার পরেও ঘর থেকে বের হয় না, ভীষণ রকম বের হয় না। কেন? ওই যে অপকর্মগুলো করেছে, অনেক মানুষকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এখন তার মনে একটা আতঙ্ক যে অমুক একটা অনেক লোক তো দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, রিটায়ার্ড করার সাথে সাথে চলে গেছে, যে কারণ আমি তো ওরকম শিল্প প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়েছি, তাকে ক্ষতি করেছি, কাজে এ তো আমাকে ছাড়বে না। কিন্তু হয়তো সেই লোক কিছুই করে না, কিন্তু এরকম অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা। সিমিলারলি আমাদের এমপিদের মধ্যেও যারা রাজনৈতিক যারা লোকজন আছে, তারা নির্বাচনী এলাকা, বিভিন্ন এলাকাতে যখন জুলুম করে, অত্যাচার করে, এখানে হলো আমাদের ক্ষমতা হলো আনলিমিটেড। বিকজ যে কোনো মব করার একজন সংসদ সদস্য, সে যদি যায় এলাকাতে বলে যে এই যাও তো, আমি আসতেছি, 100টা গেট করো, 1 ঘন্টার মধ্যে 100টা গেট হয়ে যাবে। আমার 500 মোটরসাইকেল নিয়ে রনি ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, 10,000 লোক মুহূর্তের ভিতরে চলে আসবে। তো শার্লি, আপনার যে বাড়ি আছে, সেই বাড়িটা আমার ভালো লাগে না, আপনার বাবার সঙ্গে আমার হয়তো একটু শত্রুতা আছে, আমি খালি একটু ওইদিকে বাঁকা চোখে তাকালাম, দেখবেন যে ঢিল মেরে মেরে বাড়িটা সাথে সাথে মিশিয়ে দিয়েছে। তো এই ক্ষমতাটা একটা সংসদ সদস্য তার ক্ষমতাকালীন সময় দেখাতে পারে। যারা এটা করে তাদের ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের নিরাপত্তাহীনতা তৈরি হয়, ভয় পায়, নির্বাচনী এলাকায় যায় না, এমনকি ঢাকার শহরে চলে না। এখন আসেন আমার কথা। আমার আসলে এটা কখনই, আমি 1991-এ নিজের ব্যবসা শুরু করেছি, 91-তে ব্যবসা শুরু করেছি। মাশাআল্লাহ ধরেন 92 সনে আমি সচ্ছল হয়ে গেছি, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছি ব্যবসা করে। তো সেই থেকে এখন পর্যন্ত আমার ওই একটা জীবনের একটা ধারাবাহিকতা আছে। কিন্তু কখনোই আমার ওইরকম বডিগার্ড, পিস্তল, তারপর শেষে আমার ওই যে যাকে বলা হয় পিএস, এপিএস, এরকম বা 5 স্টার হোটেলে গিয়ে আমাকে খেতে হবে, এই জিনিসটা আমার কখনোই লাগে নাই। আমার লুঙ্গি পরতে যেমন ভালো লাগে, আর স্বাভাবিক পাজামা পরতে ভালো লাগে, যে আবার কোট টাইপের আসতে কোনো আমার জন্য স্বাচ্ছন্দ্য ভিড় করে। তাই এখন সেই দিক থেকে আমার যে মন মানসিকতা বা আমার জীবনের, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেই জায়গাতে গেছেন, আমি প্রায় সব জায়গাতেই গেছি। উনি হোয়াইট হাউসে গেছেন, আমিও হোয়াইট হাউসে গেছি। উনি বাকিংহাম প্যালেসে গেছেন, আমিও গেছি। উনি জাপানের রাজার সাথে দেখা করতে গেছেন, আমিও সেখানে গেছি। তো যাওয়ার পরে এখন হঠাৎ করে ওনার এত বড় ভিআইপি কেন হতে হবে, তারপরে শেষে কেন মিলিটারি প্রোটোকল লাগবে, আমার তো ক্যান্টনমেন্টে যেতে ইচ্ছা করে না। আমার যে সমস্ত বন্ধুবান্ধব সরকারি অফিসে যে এখন চাকরি করে, ধরেন যারা আইজি হয়েছে, ওই যে বেনজির সাহেব সারা ছিলেন, খুবই আমার সাথে বন্ধু মানুষ, কিন্তু যেদিন আইজি হয়েছে আমি তার ধারের কাছেও যাইনি। তো এর কেন এই আইজি সাহেবের সিলিউট লাগবে, অমুক অমুক লাগবে, এবং এটা তার একটা হীনমন্যতা। 2 নম্বর হলো যে তার যে, আমি বলতে পারি না যে সে কতটা অন্যায় করেছে, কিন্তু এই যে একটা বছর, এটা তার জীবনটাকে শেষ করে দেবে। যখন এই তার প্রোটোকলটা থাকবে না, সে আর এই বাংলাদেশে বেরোতে পারবে না, তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং, সে যদি বাংলাদেশে যদি মনে করে যে 1 বছর পরে মোটামুটি আজরাইলের সঙ্গে তার একটা কথাবার্তা হয়ে গেছে, লেনাদেনা হয়ে গেছে, 2027 সনে মোটামুটি সে বেহেশতে চলে যাবে, সেটা আবার আলাদা কথা। কিন্তু যদি তাকে বাংলাদেশে থাকতে হয়, তাকে সাধারণ মানুষের মধ্যে চলতে হয়, তাহলে এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা তার জন্য খুব খারাপ একটা পরিণতি বয়ে নিয়ে আসবে। আপনি চিন্তা করুন, দেখুন এই যে শেখ হাসিনা তার পরিবারের জন্য একটা বিশেষ প্রোটোকল তারা নিল, বঙ্গবন্ধুর জাতির পিতার ফ্যামিলি প্রোটেকশন অ্যাক্ট।
তো এত কিছু করার পরে কিন্তু তাকে একটা মিনিট রক্ষা করা যায়নি। দুপুরে খাওয়া দাওয়া করবে, দেশি মুরগির মাংস টসটসে গরম খাবে, কি দেখেন বদনসিব, হাত দেওয়ার সুযোগ হয় নাই, পোলাপান ঢুকে গেল, গরম গরম মাংস খেলো, এবং যারা পেলো না তারা রাগের সাথে হাঁস নিয়ে আসলো সেখানে, যে ঘরে গিয়ে জবাই করে খাবো। শাড়ি গহনা সব কিছু ভরা, মানে ওনাকে যদি আর মতো আধা ঘন্টার সময় দিত ওই শাড়িগুলো উনি নিতেন, অনেক দামি দামি শাড়ি ছিল, সেগুলো সব কিছু লুট হয়ে গেল। তো সেই দিক থেকে উনি যে একটা কাছের ঘর তৈরি করেছেন এই জায়গাতে, এটা ওনার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। জি, গোলাম মোল্লা রনি, আরেকটা বিষয় নিয়ে আসতে চাই। এই যে বিএনপি সরকার নতুন সরকার গঠন করলো, কয়েক মাসের বেশি সময় পার হয়েছে, আমরা দেখছি, আপনিও নিশ্চয়ই দেখছেন, সেই সাথে বিরোধী দলের অবস্থান সংসদে এবং সংসদের বাইরে, দুই দলের সংসদের যে সম্পর্ক এবং মাঠের যে সম্পর্ক, দুটির মধ্যে আমরা অনেক তফাৎ দেখতে পাই। আপনি কি দেখতে পান কিনা? আমিও সেই তফাৎ দেখতে পাই, এবং এখানে মনে হচ্ছে যে তারা সাজানো গোছানো, মানে অনেকটা একটা সমঝোতা আছে। তো সমঝোতা আছে, যেমন আমাদের যাত্রা দলে যেরকম ঘটনা হয়, বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো সেই নবাব সিরাজউদ্দৌলা রাগ হয়ে গোলাম হোসেনকে জোরে একটা চড় দিয়ে বসলো। তো গোলাম হোসেন কানে কানে বলে যে হুজুর এত জোরে তো চড় দেওয়ার কথা ছিল না, আমি তো একটু বেশি ব্যথা পেয়ে গেছি। তো এরকম এখন মাঠে ঘাটে সংসদে এরকম অনেক কিছু ঘটনা ঘটছে, একবার মনে হচ্ছে এগুলো সব নাটক, কিন্তু আবার ওই যে আঘাতের পরে মনে হচ্ছে নাটক না। তা আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি সামটাইমস, এবং যে দৃশ্যগুলো দেখার কথা না সেই জিনিসগুলো আমরা দেখছি, যে জিনিসগুলো হওয়ার কথা না সেই জিনিসগুলো হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার বয়স 62 বছর বা 63 বছর এখন বয়স, যথেষ্ট বয়োবৃদ্ধ। এই বয়সে 58 বছর বয়সে ওনারা রিটায়ার্ড করেছেন। তা এই বয়সে দেখা গেল যে একটা বাচ্চাদের একটা গাড়ি, সেই গাড়িতে প্রধানমন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই গাড়ি চালাচ্ছেন, মানুষ হাততালি দিচ্ছে, আহা আমাদের এত সুন্দর, তরুণদের অনুপ্রাণিত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত তরুণদের অনুপ্রাণিত করেছেন, এমন সুন্দর প্রধানমন্ত্রী এই মহাজগতে মহাবিশ্বে আর কোথাও নেই। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করেছেন, এমন একজন দেশের শিশুর মতো সরল একজন, যাকে বলা হয়। আবার এখন তো ফ্যামিলি কার্ডের পরে আমরা দেখলাম কৃষক কার্ড এবং এলপিজি কার্ডও চলে আসছে। আমরা অনেকগুলো কার্ডের সম্ভাবনা দেখছি, আশা নিয়ে বসে আছি। কার্ড আর কি আসতে পারে? আমার কাছে অনেক কার্ড আসবে, মানে শুধুমাত্র যেহেতু শুরু হয়ে গেছে কার্ড, কোনোদিন দেখা গেল যে কি কার্ড বলবো এখন হঠাৎ করে, রেশন কার্ড আসতে পারে না রেশন কার্ড তো মানে ফ্যামিলি কার্ড বলতে তো রেশন কার্ড এখন না, ওই যে আগের আমলের পাকিস্তানি আমলের। এখানে একটা জিনিস হলো কি, মানে আমি সিরিয়াস কথা বলি যোগ না করে, আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার কন্যাকে লাইব্রেরিতে পাঠাচ্ছেন, আর তিনি ওই যেমন যশোরে গেলেন খাল কাটতে, সেখানে গিয়ে যশোরের ঐতিহ্যবাহী পুরনো একটা লাইব্রেরিতে ভ্রমণ করলেন বা দেখলেন। ইট মিনস তার লোকজন দেখাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী জ্ঞানপিপাসু। তো এটা না, যেহেতু তিনি জ্ঞানপিপাসু, আমি মনে করি তার 4-5টা বই তার মাথার কাছে রাখা উচিত। পণ্ডিত জওহরলাল নেহরু একটা বই লিখেছেন, দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আর ইবনে খালদুনের আল মুকাদ্দিমা, আর পৃথিবীর সর্বকালের সেরা যে বই ইমাম গাজ্জালির লেখা ইহিয়া উলুমুদ্দিন। ইহিয়া উলুমুদ্দিন কোরআন শরীফ এবং ইহিয়া উলুমুদ্দিন সালাউদ্দিন আইয়ুবী তার মাথার কাছে রাখতেন। এরকম 10 থেকে 12টা বই উনার আসলে 1 মাস ছুটি নেওয়া উচিত, ছুটি নিয়ে এই বইগুলো পড়া উচিত। রাইট, এই বইগুলো আগে পড়া উচিত। এই বইগুলো পড়ে তারপরে শেষে সে যদি চেয়ারে বসে তিনি আরও এনলাইটেন হবেন, তাকে আরও সুন্দর দেখাবে, তিনি সিদ্ধান্ত সুন্দরভাবে নিতে পারবেন। আর এখন তাকে যারা যে সমস্ত পরামর্শ দিচ্ছে তারা তার ধারের কাছে যেতে সাহস পাবে না। অ্যাজ এ সিটিজেন তার সম্মান আমাদের সম্মান, তার মর্যাদা আমাদের মর্যাদা। তাকে নিয়ে যদি কেউ ট্রল করে বা কোনো কথাবার্তা বলে, একজন নাগরিক হিসেবে এটা আমাদের আসলে ভালো লাগার কথা নয়। আপনি চিন্তা করেন আমাদের দেশের শিক্ষামন্ত্রী, তো এই যে শিক্ষামন্ত্রীকে এখন ছোটো ছোটো বাচ্চা ছেলেরা বলতেছে মিলন মন্ত্রী, এটা ভালো কথা না। ছোটো ছোটো বাচ্চা ছেলেরা মেয়েরা স্কুলে পড়ে কলেজে পড়ে, তারা যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে,
এটা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। এই যে একটা জেনারেশন গত 2 বছর ইউনূসের জমানাতে একটা জেনারেশন তৈরি হয়ে গেছে, এই জেনারেশনে একজন মন্ত্রী, একজন এমপি, তাকে প্রত্যেকটি বিষয়ে অনেক সতর্ক হতে হবে। জি। আপনার কাজের সমালোচনা হোক, আপনি ভুল করেন সেটা আলাদা জিনিস, কিন্তু যদি আপনাকে অ্যাজ এ হিউম্যান হিসেবে একটা ট্রলের মধ্যে নিয়ে যায়, হুম হুম। আপনার কোনো কথা, আপনার কোনো বক্তব্য, আপনার কোনো অঙ্গভঙ্গি যদি ট্রলের মধ্যে নিয়ে যায়, আপনার দ্বারা কোনো কাজ হবে না। ধন্যবাদ গোলাম মাওলা রনি। আমি বদিউর রহমান আপনার কাছে আসতে চাইবো। এই যে প্রসঙ্গে কথা বলছিলেন গোলাম মাওলা রনি, যে একজন মন্ত্রী, একজন এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যে ট্রল করছে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে, যেটা আমরা সবসময় দেখে থাকি যে ভাইরাল হয়ে যায়, কোনো একটা বিষয় আসলেই সেটি অসম্মানজনক পর্যায়ে নিয়ে যায়। এটা কি আসলে সবসময়ই সরকারের ব্যক্তিবর্গের দোষ আমরা বলতে পারি, নাকি আসলে সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের মন মানসিকতা ঢুকে গেছে যে আমরা চাইলেই একজন সম্মানিত ব্যক্তি নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারি, এই ক্ষমতা আমাদের রয়েছে? একটা জেনারেশন গ্যাপ আছে। আমি ছোট্ট 2টা ঘটনার কথা বলি। গত সপ্তাহে একটা হইলো, আমার বাসার সামনে একটা গাড়ি এসে থামলো। আমার বাসাতেই আরেক মেহমানের কাছে আসছে, কিন্তু ওই ভদ্রলোক ড্রাইভার সাহেব গাড়িটা পার্কিং করার সময় একটা কুকুর রাস্তার পাশে শুয়ে আছে, দেখে নেই। কুকুরটার পায়ের উপর চাকা উঠিয়ে দিয়েছে, ওর পাটা ভেঙে গেছে। আমি নেমে গেলাম যে এটা কী করলেন, বলে যে আমি দেখি নি। আপনি যে দেখেন না, এটাই তো আপনার লাইসেন্সের জন্য সমস্যা হতে পারে। বাট দ্য ড্রাইভার সাহেব অনুতপ্ত না হয়, কুকুর তো চিৎকার করতেছে, তিনি অ্যারোগেন্ট হলেন। লোক জমে গেল, একজন তাকে মারতে গেল, আরও খেপে। তো আমি বললাম যে আপনি একটু সরে যান, এখন তো ঝামেলা হবে, এখানে বস্তিও আছে। কিন্তু তিনি যেন হেরে যাবেন, চলে গেলে অসংখ্য তর্ক করতেছে, মানতে চাচ্ছেন না। একটা অসহিষ্ণুতা, একটা ইনটলারেন্স জেনারেশনের মধ্যে এখন মিশে গেছে। দ্বিতীয় ঘটনা, আমি নাতি নাতনি স্কুলে যাব, সকাল 7টার সময় আমার বাসার সামনে 7 AM একটা ইয়াং লম্বা ছেলে আর একটা স্মার্ট মেয়ে, দুইজন হই হাল্লা করে চিৎকার করে আমাদের বাসার সামনে পেভমেন্টের উপর বসে একজন একজনের পিঠে থাপ্পড় দেন, একজন একজনের ঘুষি মারের। মানে আমি বুঝি সারে না, আমি যা আউটডেটেড বুঝি না। আমি একটু ইশারা করলাম যে এই তোমরা একটু আস্তে কথা বলো। তেরে আসছে, আমরা অ্যাডাল্ট, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কি অশ্লীল কিছু? আমি ওর তো বলি নাই বাবা, আমি ভয় পাচ্ছি তো, মারে গিয়ে না। হ্যাঁ, তা আপনি বললেন কেন? আপনার মন এত সংকীর্ণ কেন? আমার বান্ধবী আমি হয়ে গেল, আমি বলছি বুঝি সারি নেই, আর কী করবো। এখন জেনারেশন যখন লস্ট হয়ে যায়, তার বিপরীতে এই যে আমি একটু আস্তে কথা বললাম, পর সে আমাকে মারতে আসতেছে, শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, ইউনিভার্সিটি পড়ে অ্যাডাল্ট। আর তার বিপরীতে আমি সেই 59-60 দিকে, 59 নেই, ছোট্ট থাকতে আমাকে আরেক ছেলে, গ্রামের ছেলে তো, গরুর ঘাস তুলছি, হাল চাষ করছি, ওইভাবে আসছি তো। তো আরেক ছেলে কী জন্য আমার ডিল মেরে গালি দিল। তো আমারে গালি দিল, আমি কি হেরে যাব? আমিও তার একটা গালি দিলাম। পাশে আরেক মুরব্বী ছিল আমার বাড়ির থেকে আরও 1 কিলোমিটার দূরের, উনি এসে পটাপট আমার 2 গালে 2টা চর মারল। তুমি আমাদের ওস্তাদির নাতি না? আমার দাদা পণ্ডিত ছিলেন, ফ্রেন্স ছিলেন। তোমার মুখে গালি কেন? আমার 2 চর দিল। ওনার চর খাওয়ার পর এবার আমি আরও মার খাবো সেই ভয় পুকুরে যায় খালি গাল ভিজাইতেছি, আঙ্গুলের চরের দাগ যেন না থাকে, কারণ এই দাগ নিয়ে বাড়ি গেলে তো আমি আবার মার খাবো। তাহলে জামানা বদল গিয়া। এখন অবস্থা হয়ে গেছে, রাজার পোলা রাজা হবে, প্রজার পোলা প্রজা। রাজার পোলা প্রজার পোলায় দেবে আবার সাজা। রাজতন্ত্রের যে 2 পরিবার রাজা হচ্ছে, এখন যে লক্ষণ দেখতেছি যে বাচ্চা মেয়ে তাকে যেভাবে হাইলাইট করা শুরু করতেছে সব জায়গায়, তাহলে এটা হইলো আবার তৈয়ার করা কিনা, এটা দরকার ছিল না। কারণ যেটা উনি বললেন, গরম মাংস খেয়ে যেতে পারে নাই, তো বঙ্গবন্ধু জাতির পিতা, তার কন্যার এই দশা কেন হলো? কর্মফল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। মানুষ ইচ্ছা করে কাউকে ভুল বুঝে না। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষের যে একটা বিবেক আছে, ওই বিবেকটা কিন্তু পবিত্র। কোনটা দোষ নয় মানুষ বুঝে। কিন্তু পরিস্থিতি যখন এমন হয়ে যায়, আমরা যখন তেল মারতে মারতে এমন পর্যায়ে যাই, তখন হয় কি, রাজা ঘোষণা দিলেন, ইন্টারেস্টিং গল্প, এনজয় করবেন।
রাজা বললেন যে এমন পোশাক বানাও যে পোশাক সারা পৃথিবীর কোনো রাজা পরে নাই। এখন যে পোশাকই নিয়ে আসে দর্জি বলে যে এটা অমুক রাজা পরছে না, কোনো রকমে রাজাকে সন্তুষ্ট না। পরে এক আসলো, ওই যে নাপিত আসলো, বললো যে হুজুর আমি এমন এক পোশাক বানাই দেবো যেটা পৃথিবীর কোনো রাজা আগে পরে নাই। তো এই রাজার মাপ নিল, গায়ে হাত টাত দিল, এরকম করে করে চলে গেল, পোশাক আনি পরাইলো। বললো যে হুজুর এই পোশাকের একটা বাহাদুরি আছে, এটা জ্ঞানী লোক ছাড়া কেউ দেখে না। এই কথা তো বলে দিল। এখন রাজার গায়ে হাত টাত বুলাইয়া রাজার সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে তো জন্মদিনের অবস্থা নিয়ে গেল রাজাকে। তো রানী এসে দেখে বলে যে এই কি, জ্ঞানী ছাড়া এই পোশাক দেখে না। জ্ঞানী হওয়ার জন্য রানীও বলতেছে মারাবা মারাবা, মন্ত্রী বলে, সবাই বলে। এখন রোল শরৎ করলো, রাজা অভিনব পোশাক পরে যাচ্ছে, সবাই জ্ঞানী, মারহাবা মারাবা মারাবা। বাচ্চা একটা দুটাই বলে দিল ওমা রাজা দেখি ন্যাংটা। এই যে রাজা দেখি ন্যাংটা বলার জন্য অবুঝ বাচ্চা, নালায়েক বাচ্চা, বেয়াদব বাচ্চা, তারে ফিটাই মারি ফেলা দরকার। কারণ সমাজে এরকম বাচ্চা থাকার দরকার নাই, বলতে হবে মারহাবা মারহাবা। তো সে অবস্থার মধ্যে চলে গেলে যেটা হয়, এদিক থেকে আবার ওদিক যদি হয় তাহলে আমাদের কপালে যা উঠবে সেটা হবে আর কি। উনি লেখাপড়ার জন্য যে পরামর্শ দিতেছেন, উনি যে আমাদের প্রধানমন্ত্রী লেখাপড়া করে আসে নাই 17 বছর বিদেশ থেকে, এটা আপনি পাবেন কীভাবে? হ্যাঁ, আমি যেটা বলবো, বাজাত বাজাই যেটা এখন সংসদে বাইরে করতেছে, বাজাত হইল বিএনপি আর বাজাই হইল জামাত, জামাত ইসলাম। এগুলা আপোষের, এক পরিবারের ইলেকশন, তো তারা তো এক দল ছিল। অনেকে স্ত্রী বদলায়, অনেকে স্বামী বদলায়, এগুলা রেওয়াজ আছে, ধর্মীয় আছে, কেউ দল বদলায়, এগুলা হবে। কিন্তু এই দুইটা এক দলের, এরা আপোষে কাজ করতেছে। এই আপোষের মধ্যে দিয়ে দুইজনেরই লক্ষ্য থাকবে যে আওয়ামী লীগ যেন না আসতে পারে আপাতত। কারণ সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা চলছে এখন যেটা সংসদে হচ্ছে, বাইরে হচ্ছে, এগুলা আসলে কিছু না, দেখানো। আচ্ছা, এর মধ্যে ইন্ট্রা এবং ইন্টার লড়াই চলবে। ইন্ট্রা হইল নিজের দলের ভিতরে নিজেদের মধ্যে, যেমন 11 জোট শাফিক রহমান সাহেবের, ওই জোটের মধ্যে কারা কার থেকে উঠবে। যেমন ওই যে জানাফা একটা আসছে নূতন দল, তারা ভাববে আমরা তো তাদের লেজুরে ফুরি, এমনি বদনামের বাগি হইলাম, উঠতে পারি কিনা, দাওয়াত দিই, ছাত্রলীগ আওয়ামী লীগ সব যোগদান করুক। আবার ইন্টার দল বিএনপির সাথে তারা লড়াই করবে, এইগুলো রাজনীতিতে চলবে। ছোট্ট করে একটা বিষয় আমি আনতে চাই। হ্যাঁ ভোটের পক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা অনুদান পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই গণভোটে। এই টাকা কিভাবে এসেছে, ব্যয় হয়েছে কিভাবে, সেই প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক পক্ষের নেতারা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয় ব্যয় স্বচ্ছতা তারা নিশ্চিত করুক, সেটা তাদের বিষয়। কিন্তু বাংলাদেশ বা রাষ্ট্রীয় ব্যাংক আসলে গণভোটে কোনো পক্ষে প্রচারের জন্য কি অর্থ দিতে পারে কিনা? আমি বাংলাদেশ ব্যাংকে ছিলাম সরকারি ক্যাডার জবে আসার আগে, 1976-এর 14ই অক্টোবর থেকে 79-র 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তো সেই সময় বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে আমার একটা মূল্যায়ন ছিল যে সরকারি ন্যায় নীতির সাথে চাকরি করে বেহেশতে গেলে বাংলাদেশ ব্যাংকের লোক 1 নম্বরে যাবে। 475 টাকা বেতনে ঢুকছি তো আমরা। হ্যাঁ, তো এখন বাংলাদেশ ব্যাংক যদি ওটা দিয়ে থাকে বা অন্যরা দিয়ে থাকে, তারা কীভাবে আমি জানি না, এটা কোনো মাপকাঠিতে আসে না। ইভেন এই যেটা জুলাই জাদুঘর না কি করছে গণভবনকে, এইটাও তো আমি বলি কার বাপের জায়গায় ওইটা জাদুঘরের জন্য নিল। হাসিনা একবার নিতে চাইল যে বাপের সম্পত্তি কইয়া নিরাপত্তার জন্য নিতে পারে নাই। এখন এরা কার বাপের জায়গা নিল? এটা সরকারি সম্পদ। জাদুঘর তো আছে শাহবাগে, এক কোনা দিয়ে একটু দিলে তো হয়। আর জাদুঘর থাকে, আরেক গণ অভ্যুত্থান হইলে এগুলো ভেঙে ফেললে কি করবে? আরেক গণ অভ্যুত্থান হইলে ইউনিসের গ্রামীণ ব্যাংক ভাঙলে কি করবে? ভাঙ্গার রেওয়াজ একবার শিখাইলে তখন সবাই শিখে। ধন্যবাদ। গোলাম মাওলা রনি, একই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে অন্তর্বর্তী সরকারের সব কাজের বৈধতা কি সংসদ দিয়ে দিয়েছে? এই যে টাকার অনুদান, এটি আসলে বৈধ কিনা? বৈধ অবৈধ ব্যাপার না, বিষয়টা অনৈতিক, দৃষ্টিকটু এবং বদ নজির তৈরি করেছে, মন্দ নজির তৈরি করেছে। এটার বিচার হওয়া জরুরি, তদন্ত হওয়া জরুরি, দায়ী লোকদেরকে শাস্তি দেওয়া আরও জরুরি। আদারওয়াইজ উনি যেটা বললেন, আমরা ব্যবসা বাণিজ্য করি, বাংলাদেশ ব্যাংকে আমরা একটা পবিত্র আমানত হিসাবে মনে করি।
এখানে যারা চাকরি করে তাদের একটা বিশেষ সম্মান আছে, মর্যাদা আছে এবং তাদেরকে ওইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়। সেখানে সিএসআর ফান্ড থেকে যেভাবে সরাসরি এই প্রথম স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একজন গভর্নরের নির্দেশে, আবার গভর্নর সরকার কর্তৃক নির্দেশিত হয়ে সেখানে ভোটের পক্ষে একটা রাজনৈতিক কর্মে সেন্ট্রাল ব্যাংকের একটা ফান্ড ব্যবহার করেছে, মানে এটা যদি হযরত উমরের জামানা হতো, প্রথমে হলো তাকে চাপকানো হতো, চাবুক দিয়ে, পরে বিচারানো সব কিছু, আগে পিটাও আগে আচ্ছা মতো চাপকানো হতো, তারপর না বিচার। তো এই যে কাজগুলো করেছে আমাদের রাষ্ট্রের কতগুলো, যেমন সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় ব্যাংক, আরেকটা অফিস আছে এই যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস, এই অফিসগুলো খুবই পবিত্র, কিন্তু ভীষণ রকম পবিত্র অফিস। তো এই জায়গাগুলিতে যদি আপনি এই দুর্নীতি, অনিয়ম, কীট পতঙ্গ ঢুকিয়ে ফেলেন, তো সেই জিনিসটা এই ইউনূস সাহেবের জমানাতে এই প্রথম এই কাজগুলো হয়েছে। আমার কাছে মনে হয় এই লায়াবিলিটিস জনাব তারেক রহমান সাহেবের নেওয়া উচিত না, বহন করা উচিত না। যেহেতু অভিযোগ আসছে, এটা সুরা হওয়া উচিত এবং খুব কঠোরভাবে, মারাত্মক কঠোরভাবে। আদারওয়াইজ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যদি না থাকে তাহলে আমাদের কিছুই থাকবে না। জি, অনেক ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি এবং অসংখ্য ধন্যবাদ জনাব বদিউর রহমান, আপনাদের দুজনকে আমাদের আজকের কড়া আলাপে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।